প্রিয় শিক্ষার্থীরা, সবাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো। আজকে আমরা পড়তে যাচ্ছি সালোক সংশ্লেষণের সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, যে ঘটনায় শর্করা বা উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য সৃষ্টি হয়। বেশিরভাগ উদ্ভিদে আলোক নিরপেক্ষ পর্যায়ে যেভাবে যে প্রক্রিয়া অবলম্বন করে যে চক্রাকার ধারায় শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, আজকে আমরা পড়তে যাচ্ছি সেই ঘটনা, ক্যালভিন চক্র বা C3 চক্র। সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ পর্যায়ের কার্বন বিচারণের একটি সুনির্দিষ্ট গতিপথ C3 চক্র বা ক্যালভিন চক্র। 1947 সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মেলভিন ক্যালভিন এবং তার দুজন সহযোগী বিজ্ঞানী বেনসন ও বিজ্ঞানী ব্যাসাম ক্লোরেলা নামক এককোষী শৈবালে, একটি বিশেষ শৈবাল, এককোষী সবুজ শৈবাল, কিন্তু তার মধ্যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট বিদ্যমান। এককোষী হওয়াতে শুধুমাত্র একটি কোষের ভিতরেই তার সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার জন্য এই প্রক্রিয়াটি সহজতর হয়েছে। তাহলে ক্লোরেলা নামক এককোষী শৈবালে তেজস্ক্রিয় কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে একটি বিশেষ কার্বনের আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ, একটি মৌল, একটি কার্বন কোন কোন মৌলের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে খুব সহজেই নির্ণয় করা যায় এমন একটি পদ্ধতি, যাকে বলা হয় ট্রেজার টেকনিক বা সন্ধানী পদ্ধতি। অর্থাৎ এই কার্বন 14 আইসোটোপটি রেডিয়েশনের মাধ্যমে নির্ণয় করা যায় কোন কোন মৌলে তার উপস্থিতি রয়েছে। তাহলে সেই পদ্ধতি, যাকে বলা হয় ট্রেজার টেকনিক বা সন্ধানী পদ্ধতি, সেই পদ্ধতি অবলম্বন করে আলোক নিরপেক্ষ পর্যায়ের একটি পরীক্ষা চালান ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্স বা স্ট্রোমাতে, যার জন্য বিজ্ঞানী ক্যালভিন এবং তার সহযোগীরা 1962 সালে 1961 মতান্তরে 1962 সালে তারা নোবেল পুরস্কারে ভূষিত হন। যে কাজের ফলস্বরূপ বিজ্ঞানী মেলভিন ক্যালভিন এবং তার সহযোগীরা 1961 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তবে সেই প্রক্রিয়াটি সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ পর্যায়ের একটি ঘটনা C3 চক্র। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সেই চক্রটি দেখতে যাচ্ছি। তাহলে চলো এই চক্র দেখার পূর্বে এই বৈশিষ্ট্যগুলো আবার একটু জেনে নেই। 1947 থেকে 49 সালের মধ্যে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মেলভিন ক্যালভিন এবং তার দুজন সহযোগী বেনসন ও ব্যাসাম ক্লোরেলা নামক একটি এককোষী শৈবালে তেজস্ক্রিয় কার্বন 14 আইসোটোপ ব্যবহার করে সন্ধানী পদ্ধতি বা ট্রেজার টেকনিক অবলম্বন করে। ট্রেজার টেকনিক মৌলটি কোন কোন দশা সৃষ্টি করে, কোন কোন মৌলে রূপান্তরিত হয়ে সামনের দিকে চক্রটি অগ্রসর করে, সেই বিশেষ পদ্ধতি সন্ধানী পদ্ধতি বা ট্রেজার টেকনিক অবলম্বন করে ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে, ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা বা ম্যাট্রিক্সে একটি বিশেষ ঘটনা, সালোক সংশ্লেষণের আলোক নিরপেক্ষ পর্যায়ের একটি ঘটনা ক্যালভিন চক্র বা C3 চক্র বর্ণনা করেন, যার জন্য 1961 সালে তারা নোবেল প্রাইজে ভূষিত হন। তবে সেই বিশেষ চক্র C3 চক্র, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়তে যাচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটি চক্র, সালোক সংশ্লেষণে আলোক নিরপেক্ষ পর্যায়ের ঘটনা ক্যালভিন চক্র বা C3 চক্র। চলো আমরা দেখি এই চক্রটি কিভাবে কোন কোন ধাপের মাধ্যমে সংগঠিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমাদের পরিচিত বেশিরভাগ উদ্ভিদই, যেমন আম, জাম, কাঁঠাল, ধান, গম ইত্যাদি বেশিরভাগ উদ্ভিদই C3 চক্র অবলম্বন করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। তাহলে আমরা দেখতে যাচ্ছি সেই বিশেষ চক্র ক্যালভিন চক্র বা C3 চক্র।
চলো দেখি চক্রটি কিভাবে সংগঠিত হয়। প্রথম ধাপ, কার্বনের সংযুক্তি বা কার্বক্সিলেশন। কার্বনের সংযুক্তি, বায়ুমণ্ডল থেকে বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বন উদ্ভিদ কোষে এই ক্যালভিন চক্রের মাধ্যমে আত্তীকরণের ঘটনা ঘটে। কার্বক্সিলেশন, প্রথমে বলবা এনজাইমের নাম, যে এনজাইমের ক্রিয়ায় কার্বনটি উদ্ভিদ কোষে প্রবেশ করবে, আত্তীকৃত হবে। এনজাইমের নাম রুবিস্কো এনজাইম। রুবিস্কো এনজাইমের সহায়তায় মূল বিক্রিয়ক, অর্থাৎ চক্রের মধ্যে যে বিক্রিয়কটি প্রত্যক্ষভাবে ব্যবহৃত হয়, মূল বিক্রিয়ক রাইবোলোজ 1,5 বিসফসফেট, এবং আরেকটি বিক্রিয়ক যে বিক্রিয়কটা এসে মূল বিক্রিয়কের সাথে যুক্ত হয়, বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড, এর সাথে যুক্ত হয়ে প্রথম একটি অস্থায়ী যৌগ, অস্থায়ী কিটো অ্যাসিড। লক্ষ্য করো, রাইবোলোজ 1,5 বিসফসফেট ছিল 5 কার্বনের যৌগ। বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড মানে এখানে আরেকটি কার্বন, এই 5টি আর একটি মিলে 6টি কার্বন যোগে তৈরি হয় 6 কার্বনের যৌগ অস্থায়ী কিটো অ্যাসিড। তাহলে প্রথমে তৈরি হয় একটি অস্থায়ী যৌগ 6 কার্বনের যৌগ কিটো অ্যাসিড। পরবর্তীতে তা ভেঙে 2 অণু 2 মোল তৈরি করতেছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যা কিনা 3 কার্বনের যৌগ। তাহলে 6 কার্বনের যৌগটি ভেঙে 2 মোল 3 কার্বনের যৌগ তৈরি করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। লক্ষ্য করো, এই প্রথম সৃষ্ট পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যা কিনা একটা স্থায়ী যৌগ। তাহলে প্রথম সৃষ্ট স্থায়ী যৌগটি 3 কার্বনের বিধায় এই চক্রকে আমরা নামকরণ করেছি C3 চক্র। তাহলে প্রথম সৃষ্ট স্থায়ী পদার্থ 3 কার্বনের যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এভাবে তৈরি হলো। তাহলে শিক্ষার্থীরা লেখার সময় কিভাবে লিখবে? প্রথমে লিখবে এনজাইমের নাম, তারপরে মূল বিক্রিয়ক রাইবোলোজ 1,5 বিসফসফেট, সহায়ক বিক্রিয়ক 2 মিলে কি উৎপাদ বা সৃষ্ট পদার্থ তৈরি করেছে তা পরবর্তীতে লেখার চেষ্টা করবে। এইভাবে লেখার নিয়ম। তাহলে কিভাবে লিখবে? প্রথম হেডলাইন, কার্বক্সিলেশন। রুবিস্কো এনজাইমের সহায়তায় মূল বিক্রিয়ক রাইবোলোজ 1,5 বিসফসফেট বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রথমে অস্থায়ী কিটো অ্যাসিড 6 কার্বনের যৌগ অস্থায়ী কিটো অ্যাসিড, এবং পরবর্তীতে তা ভেঙে 3 কার্বনের যৌগ 2 মৌল পরিমাণ 3 কার্বনের যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করে। শেষে আরেকটু কথা, প্রথম ধাপ যেহেতু একটু কথা তোমার বেশি লিখতেই হবে। কি লিখেছি? এই চক্রে প্রথম সৃষ্ট স্থায়ী পদার্থটি কি ছিল? 3 কার্বনের যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 কার্বনের যৌগ বিধায় এই চক্রটাকে আমরা নামকরণ করেছি C3 চক্র। প্রথম সৃষ্ট স্থায়ী পদার্থ 3 কার্বনের যৌগ বিধায় এই চক্রকে বলা হয় C3 চক্র। তাহলে এভাবেই লিখবে হেডলাইন, কার্বক্সিলেশন। রুবিস্কো এনজাইমের সহায়তায় রাইবোলোজ 1,5 বিসফসফেট বায়ুস্থ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রথম অস্থায়ী 6 কার্বনের যৌগ অস্থায়ী কিটো অ্যাসিড, পরবর্তীতে তা ভেঙে 3 কার্বনের যৌগ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করে। উল্লেখ্য, এই চক্রে প্রথম সৃষ্ট স্থায়ী পদার্থ 3 কার্বনের যৌগ বিধায় এই চক্রকে C3 চক্র বলে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পরবর্তী ধাপ ফসফোরাইলেশন, ফসফেট মূলকের সংযুক্তি। দেখো এখানে কি ঘটনা ঘটেছে, তোমাদের তো আমি নিয়ম শিখিয়ে দিয়েছি। প্রথমে লিখবা এনজাইমের নাম। কাইনেজ এনজাইমের সহায়তায় মূল বিক্রিয়ক 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপির সাথে বাইরে থেকে যুক্ত হয়েছে এটিপির সাথে যুক্ত হয়ে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করে। তাহলে লক্ষ্য করো এখানে কি ঘটনা ঘটেছে? ফসফোরাইলেশন, ফসফেটের সংযুক্তি ফসফোরাইলেশন। কাইনেজ এনজাইমের সহায়তায় মূল বিক্রিয়ক 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বাইরে থেকে আসা এটিপির সাথে ক্রিয়া করে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করে। শিক্ষার্থীরা লক্ষ্য করো,
3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফেট মূলক ছিল কয়টি? একটি। 3 নাম্বার কার্বনে একটি ফসফেট মূলক ছিল, এই জন্য যৌগের নাম 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। একটি গ্লিসারিক অ্যাসিড যার মধ্যে 3 নাম্বার কার্বনে একটি ফসফেট মূলক রয়েছে। পরবর্তীতে দেখো আরেকটি ফসফেট যুক্ত হয়েছে। ফসফেট কে দিয়েছে? এটিপি। আর এটিপি নিচে পরিণত হয়েছে এডিপিতে। এটিপিতে ছিল 3টি ফসফেট, সে একটি দিয়ে দেওয়াতে সে পরিণত হলো এডিপি, এডিনোসিন ডাইফসফেট, অর্থাৎ তার রইল 2টি ফসফেট। আর এই একটি ফসফেট 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে তার মধ্যে এখন ফসফেট হলো কয়টা? 2টা, 1-3, অর্থাৎ 1 নাম্বার কার্বনে আর 3 নাম্বার কার্বনে 2টি ফসফেট যুক্ত গ্লিসারিক অ্যাসিড, 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই ধরনের একটি যৌগ সে তৈরি করে। তাহলে কি বললাম? ফসফোরাইলেশন, ফসফেট মূলকের সংযুক্তি। এনজাইম, কাইনেজ এনজাইমের সহায়তায় মূল বিক্রিয়ক 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপির সাথে ক্রিয়া করে, সহায়ক বিক্রিয়ক এটিপির সাথে ক্রিয়া করে তৈরি করে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। শিক্ষার্থীরা এইভাবে প্রত্যেকটি ধাপ লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার নতুন করে মুখস্থ করা লাগবে না, তোমার শুধুমাত্র ছকটি মাথায় থাকলেই হবে, তুমি এই বর্ণনা নিজের মতো করে দিতে পারবে। ফসফোরাইলেশন, কাইনেজ এনজাইমের সহায়তায় 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এটিপির সাথে ক্রিয়া করে, এটিপির সাথে যুক্ত হয়ে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড গঠন করে। খুব সহজ। প্রথমে এনজাইমের নাম, মূল বিক্রিয়কের নাম, সহায়ক বিক্রিয়কের নাম, সৃষ্ট পদার্থ উৎপাদের নাম, জাস্ট এইটুকু দিলেই শেষ। তাহলে তুমি এইভাবে প্রত্যেকটি ধাপ বর্ণনা করার চেষ্টা করবে। চলো দেখি পরবর্তী ধাপে কি ঘটনা ঘটে। লক্ষ্য করো, পরবর্তী ধাপটার নাম হলো রিডাকশন বা বিজারণ। এখানে কি ঘটনা ঘটেছে? ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে, ডিহাইড্রোজিনেজ এনজাইমের ক্রিয়ায় মূল বিক্রিয়ক ছিল 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড। নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট রিডিউসড কম্পাউন্ডের সাথে ক্রিয়া করে তৈরি করে 3-ফসফোগ্লিসারলডিহাইড। তাহলে লক্ষ্য করো, এখানে 2টি জায়গায় বিজারণ ক্রিয়া ঘটেছে। লক্ষ্য করো, এখানে ছিল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যার কার্যকারী মূলক COOH, তৈরি হলো অ্যালডিহাইড, 3-ফসফোগ্লিসারলডিহাইড। অ্যাসিড থেকে যখন অ্যালডিহাইড হলো, লক্ষ্য করো কার্যকরী মূলকের মধ্যে কিন্তু অক্সিজেন পরমাণু অপসারিত হয়েছে। অক্সিজেন যদি অপসারণ হয় তাকে আমরা বলি রিডাকশন বা বিজারণ। আবার দেখো, এখানে সহায়ক বিক্রিয়ক হিসাবে নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট রিডিউসড কম্পাউন্ড, এখানে 2টি হাইড্রোজেন পরমাণু ছিল, এইটা জারিত হয়ে, সে নিচে জারিত হয়ে তৈরি করেছে NADP। তাহলে 2টি হাইড্রোজেন পরমাণু এখানে উৎপাদের সাথে এসে যুক্ত হয়েছে, অর্থাৎ উৎপাদের বিজারণ ক্রিয়া ঘটেছে। 2 ক্ষেত্রে এখানে বিজারণ ক্রিয়া ঘটেছে, বিক্রিয়াতে 2 ক্ষেত্রেই দেখতেছি বিজারণ ক্রিয়া ঘটেছে। অক্সিজেন অপসারিত হয়েছে, অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি হয়েছে। আবার লক্ষ্য করো, এখানে হাইড্রোজেন পরমাণু এসে যুক্ত হয়েছে। জারণ বিজারণের সনাতন সংজ্ঞা অনুযায়ী অক্সিজেন অপসারিত হলে, হাইড্রোজেন যুক্ত হলে 2 ক্ষেত্রেই ঘটে বিজারণ ক্রিয়া বা রিডাকশন ক্রিয়া। এই জন্যই লিখেছি পরবর্তী ধাপটির নাম ধাপ সি, রিডাকশন বা বিজারণ। এখানে অ্যাসিড থেকে অ্যালডিহাইড হয়েছে, বিজারণ হয়েছে, এবং NADPH+ হাইড্রোজেন আয়ন থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে NADP তৈরি হয়েছে, অর্থাৎ উৎপাদের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে। 2 ক্ষেত্রেই বিজারণ ক্রিয়া ঘটেছে। তাহলে ধাপের নাম হলো রিডাকশন বা বিজারণ। ডিহাইড্রোজিনেজ এনজাইমের প্রভাবে 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড NADPH+ হাইড্রোজেন আয়নের সাথে ক্রিয়া করে 3-ফসফোগ্লিসারলডিহাইডে পরিণত হয়েছে। এই ঘটনাটাকে আমরা বলতেছি রিডাকশন বা বিজারণ। তাহলে এই ধাপে 2 ক্ষেত্রে বিজারণ ক্রিয়া ঘটেছে। চলো দেখি আমরা এর পরবর্তী ধাপে কি ঘটনা ঘটে। পরবর্তী ধাপ শর্করা উৎপাদন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এতক্ষণ ধরে যে ধাপের আশা করতেছিলাম যে এখানে আমাদের কাঙ্ক্ষিত যৌগ সৃষ্টি হবে, এবার আমরা দেখতেছি সেই ধাপটি হলো এইটা, যে ধাপে
কাঙ্ক্ষিত যৌগ শর্করা তৈরি হচ্ছে। কিভাবে হচ্ছে দেখো, ছিল 3-ফসফোগ্লিসারলডিহাইড, একটা অ্যালডিহাইড, আইসোমারেজ এনজাইমের প্রভাবে তৈরি করে সমপরিমাণ ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট। এটার একটা সমানুক। লক্ষ্য করো, দুটিরই আণবিক সংকেত একই, C3H5O3 H2PO4। এখানেও দেখো সেম একই রকম আণবিক সংকেত। তাহলে আইসোমারেজ এনজাইমের প্রভাবে সে একটা আইসোমার তৈরি করে, 3-ফসফোগ্লিসারলডিহাইড, তার একটা সমানুক তৈরি করে ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট, একটি কিটোন তৈরি করে। এই দুটি যৌগ পরবর্তীতে একীভূত হয়ে একটি সময় আরো কয়েকটি যৌগ তৈরি করে, কিন্তু আমরা স্কিপ করলাম, আমরা শুধুমাত্র লিখলাম ফ্রুক্টোজ 6-ফসফেট। এই ফ্রুক্টোজ 6-ফসফেট হয়ে কাঙ্ক্ষিত শর্করা, স্টার্চ, গ্লুকোজ বা ফ্রুক্টোজ বা সুক্রোজ এক এক উদ্ভিদে এক একটি জিনিস তৈরি করে। লক্ষ্য করো, যে উদ্ভিদে আঁশ তৈরি হয় তাতে তৈরি হয় কি? সেলুলোজ। যে উদ্ভিদে মিষ্টি পদার্থ তৈরি হয়, ফলের মধ্যে মিষ্টি, গ্লুকোজ হবে অথবা ফ্রুক্টোজ হবে অথবা সুক্রোজ হবে। ইক্ষুর মধ্যে হইতেছে কি? সুক্রোজ হচ্ছে। এছাড়া যে গাছে আমরা খাদ্য উপাদান পাই সে গাছে তৈরি হবে স্টার্চ। এভাবে কাঙ্ক্ষিত শর্করা তৈরি হবে, উদ্ভিদ বেদে এক একটি উপাদান তৈরি হবে। তাহলে পয়েন্টটির নাম কি? শর্করা উৎপাদন। ওই একইভাবে আমরা যেভাবে লিখি, প্রথমে এনজাইমের নাম, আইসোমারেজ এনজাইমের প্রভাবে 3-ফসফোগ্লিসারলডিহাইড সমপরিমাণ ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট হয়ে একসময় ফ্রুক্টোজ 6-ফসফেট হয়ে কাঙ্ক্ষিত শর্করা বা গ্লুকোজ বা স্টার্চ তৈরি করে। আমি যেভাবে লিখেছি তুমি পরীক্ষার খাতার মধ্যে সেম ভাবে লেখার চেষ্টা করবে। তাহলে দেখো কি লিখেছি, RUBPর পুনরুৎপাদন। অবশিষ্ট যে যৌগগুলো ছিল 3-ফসফোগ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট, এই তিনটি অবশিষ্ট যৌগ তারা যে পরিমাণ ছিল তারা একত্রে মিলিত হয়ে একসময় তৈরি করে রাইবোলোজ 5-ফসফেট, রাইবোলোজ 5-ফসফেট। এবং সর্বশেষে দেখো কাইনেজ এনজাইমের প্রভাবে, কাইনেজ এনজাইমের প্রভাবে আবার দেখো এখানে এটিপি যুক্ত হয়, এটিপি যুক্ত হয়ে এটিপি একটি ফসফেট দিয়ে সে নিচে পরিণত হয় এডিপি। এবং দেখো এটিপি একটি ফসফেট দেওয়ার জন্য রাইবোলোজ 5-ফসফেট, এখানে কয়টা ফসফেট ছিল? একটি ফসফেট ছিল 5 নাম্বার কার্বনে। সে আরেকটি ফসফেট, এটিপি থেকে একটা ফসফেট নিয়ে রাইবোলোজ 1,5-বিসফসফেট সৃষ্টির মাধ্যমে সে চক্রটির কি করে? পুনরাবৃত্তি করে। তাহলে এই তিনটি যৌগ 3-ফসফোগ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট, ফ্রুক্টোজ 6-ফসফেট, এই তিনটি জাইলোলোজ 5-ফসফেট, মাঝখানে একটি যৌগ তৈরি করে জাইলোলোজ 5-ফসফেট। লিখলাম না এটা, কারণ এরকম আরো অনেক যৌগ তৈরি করে। আমরা একবারে ডাইরেক্ট লিখতেছি রাইবোলোজ 5-ফসফেট এবং পরবর্তীতে কাইনেজ এনজাইমের প্রভাবে এটিপির সাথে ক্রিয়া করে রাইবোলোজ 1,5-বিসফসফেট সৃষ্টি করে চক্রের পুনরাবৃত্তি ঘটায়। শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে তৈরি হয়েছিল 6 মোল 3-ফসফোগ্লিসারলডিহাইড, তার পর মুহূর্তে এটা ভেঙে তৈরি হয় 3 মোল 3-ফসফোগ্লিসারলডিহাইড এবং 3 মোল তৈরি হয় ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট। 3 মোল, এটা 3 কার্বনের যৌগ, অর্থাৎ এখানে 9টি কার্বন রয়েছে, এখানে 3 মোল মানে 9টি কার্বন রয়েছে। এখান থেকে 2 মোল নিচে চলে আসে, 2 মোল ও নিচে পাঠিয়ে দেয়। 2 মোল মানে এখান থেকে সে পাঠালো 6টি কার্বন, এখানে সে পাঠালো 6টি কার্বন। ফ্রুক্টোজ 6 কার্বনের যৌগ, এই জন্য ফ্রুক্টোজও তৈরি হয় 2 মোল। সর্বশেষে আমরা যদি গ্লুকোজকে ধরি, 6 কার্বনের যৌগ, গ্লুকোজ তৈরি হয় 1 মোল। তাহলে দেখো 3 মোল থেকে 2 মোল পাঠিয়েছিল সে 3-ফসফোগ্লিসারলডিহাইড। ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট 3 মোল ছিল, সে যখন 2 মোল পাঠালো তারও কিন্তু 1টি মোল অবশিষ্ট ছিল। এবং ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে যখন গ্লুকোজ হয় সে কিন্তু 1 মোলই পাঠিয়েছিল, তাহলে অবশিষ্ট করে তাদের কিন্তু 1টি মোল করে থেকে গিয়েছিল। আর এই 1টি মোলই কিন্তু পরবর্তীতে সামনের দিকে চক্রটাকে অগ্রসর করতে ভূমিকা রাখে। আর তারাই তৈরি করে এক সময় জাইলোলোজ 5-ফসফেট এবং শেষে তৈরি করে রাইবোলোজ 5-ফসফেট এবং পরবর্তীতে কাইনেজ এনজাইমের প্রভাবে
তৈরি করলো রাইবোলোজ 1,5 বিস ফসফেট এবং এই চক্রটির পুনরাবৃত্তি ঘটালো। তাহলে চলো সর্বশেষে আমরা যে কথাগুলো লিখেছি আবার একটু দেখি। RUBPর পুনরুৎপাদন, অবশিষ্ট 3-ফসফোগ্লিসারলডিহাইড, ডাইহাইড্রোক্সি এসিটোন 3-ফসফেট এবং ফ্রুক্টোজ 6-ফসফেট একসময় তৈরি করে রাইবোলোজ 5-ফসফেট, পরবর্তীতে কাইনেজ এনজাইমের প্রভাবে রাইবোলোজ 1,5 বিস ফসফেট সৃষ্টি করে এই চক্রটির পুনরাবৃত্তি ঘটায়। তাহলে আমরা 5টা স্টেপে, 5টি ধাপে দেখলাম শর্করা উৎপাদন। আমাদের বইয়ে অনেক বড় করে লিখেছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেভাবে লিখেছি, কিভাবে লিখেছি, আমি 5টা স্টেপে আলোচনা করেছি। প্রথম লিখছি কার্বক্সিলেশন, তারপরে ফসফোরাইলেশন, রিডাকশন, শর্করা উৎপাদন, RUBPর পুনরুৎপাদন। তোমরা এইভাবে আমি যে পন্থায় লিখেছি, আমি যে পন্থায় চিত্র রেখেছি, তাহলে কি করবা, চিত্রটা তোমরা সবসময় খাতার ডান পাশে আঁকবা আর বাম পাশের উপর থেকে লেখা শুরু করবা। চিত্রের নিচে এসে লেখাটি শেষ হবে, অর্থাৎ দুই পাশের, খাতার দুই পাশ মিলিয়ে তোমার উত্তরটা যেন শেষ হয়, এইভাবে লেখার চেষ্টা করবে। আশা করি প্রথম থেকে সম্পূর্ণ অংশটি বুঝতে পেরেছো। তো তারপরেও যদি কোথাও সমস্যা থাকে আমাদের অবশ্যই জানাবে, আমাদের নিশ্চয়ই অবগত করবে। ধন্যবাদ সবাইকে।